অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার এই কাঁধে ব্যথা অথবা এই কাঁধে ব্যথা। রাতের বেলা যখন এক পাশ থেকে আরেক পাশে ফিরি তখন যেদিকে ব্যথা সেদিকে ফিরতে পারি না, ওদিকে শুতে কষ্ট হয়। আবার বলেন হাতটা এর বেশি উঠাতে পারি না, কষ্ট হয়। চুল আঁচড়াতে পারি না, পাঞ্জাবি পরতে পারি না, টি শার্ট পরতে পারি না। মহিলা পেশেন্ট হলে বলেন অন্তর্বাসের যে হুক আছে এটা সে লাগাতে পারে না, ব্লাউজ পরতে পারে না। আবার কেউ কেউ এসে বলেন যে পিছনের পকেট থেকে মানি ব্যাগ বের করতে পারি না। অনেকে বলেন আবার এরকম জায়গাতে অর্থাৎ মাংসপেশির যে অ্যাটাচমেন্ট আছে ডেল্টয়েড, এখানে ব্যথা। তাহলে এই যে সমস্যাগুলা যখন রোগীরা নিয়ে আসেন তখন আমরা প্রথম যেই রোগটা চিন্তা করি সেটা হলো ফ্রোজেন শোল্ডার। অর্থাৎ এই যে জোড়া আছে কাঁধের, প্রত্যেকটা জোড়াতে শরীরে একটা আবরণ থাকে, পর্দা থাকে, যেটা হাড্ডি এবং জয়েন্টকে আটকে রাখে। এটাকে আমরা ক্যাপসুল বলি, একটা পর্দা বলি, আবরণ বলি। কোনো কারণে, অনেক কারণ হতে পারে, কোনো কারণে যদি এই ক্যাপসুলটা, আবরণটা, পর্দাটা মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন যে রোগটা তৈরি হয় তার নাম হলো ফ্রোজেন শোল্ডার। সারা পৃথিবীতে প্রায় 30 থেকে 40 কোটি মানুষ ফ্রোজেন শোল্ডারে ভুগছে। কেন হয়? সাধারণত অনেক ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না, এটাকে আমরা প্রাইমারি ফ্রোজেন শোল্ডার বলি। এবং কখনো কখনো কিছু কারণ পাওয়া যায়, যেমন ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা 10 থেকে 20 গুণ বেশি থাকে। তাহলে ডায়াবেটিস আছে, অথবা থাইরয়েডের সমস্যা আছে, অথবা অন্য কোনো রোগ আছে শরীরে, অথবা তার কোনো সার্জারি হয়েছে জয়েন্টে, অথবা স্ট্রোকের হিস্ট্রি আছে, অথবা আঘাত পেয়েছে, এরকম যদি কোনো কারণও থাকে তাহলে আমরা সেটাকে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার বলে থাকি। এবং মজার ব্যাপার হলো এই ধরনের পেশেন্টদের এক্স রে করলে কিন্তু নর্মাল পাওয়া যায়। অনেক সময় রোগীরা বলে, স্যার আমাকে একটা এক্স রে করে দেখান। আমরা এক্স রে করলে কিন্তু নর্মাল পাই। অর্থাৎ এখানে ব্যথা, রাতের বেলা কাত হতে কষ্ট হয়, চুল আঁচড়াতে সমস্যা হয়, পিছনে যে অন্তর্বাসের হুক আছে সেটি লাগাতে কষ্ট হয়, মানি ব্যাগ বের করতে কষ্ট হয়, সাথে এক্স রে করলে নর্মাল পাওয়া যায়। তাহলে যে রোগটা আমরা নিশ্চিত হব বা চিন্তা করব সেটা হলো ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারের সাধারণত যেটা হয় যে তার যে শোল্ডারের যেই হাত উঠানো অ্যাবডাকশন 45 থেকে শুরু করে 130 পর্যন্ত যে মুভমেন্ট, এটা কিন্তু কমে যায়। অর্থাৎ তার অ্যাবডাকশন কমে যায়, পাশাপাশি ইনিশিয়ালি তার এক্সটার্নাল রোটেশন অর্থাৎ চুল আঁচড়ানোর মতো মুভমেন্ট যেগুলো আছে পিছন দিকে নেওয়া, এগুলো কমে যায়। এরকম থাকলে পরে আমরা ফ্রোজেন শোল্ডার চিন্তা করে থাকি। এটার চিকিৎসা পদ্ধতি কী রয়েছে? প্রাথমিক দিকে এক্সারসাইজ করতে বলি, ফিজিওথেরাপি নিতে বলি, পাশাপাশি ব্যথানাশক ওষুধ খেতে হয়। এবং অনেক পেশেন্ট আছে যাদেরকে আমরা স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি। এবং এই রোগের প্রথম ফেজে কিন্তু ব্যথা হয় প্রচণ্ড, মুভমেন্ট রেস্ট্রিকশন কিছুটা কম থাকে। এই ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন খুবই ভালো কাজ করে। এর পরের ফেজে যারা আসেন, অর্থাৎ পেশেন্টের ব্যথা কিছুটা কমে আসে কিন্তু মুভমেন্ট অনেকটাই কমে যায়, অর্থাৎ এর বেশি সে উঠাইতেই পারে না, এটা হলো দ্বিতীয় ফেজে। এবং এই ফেজে সাধারণত ফিজিওথেরাপি ভালো কাজ করে, এক্সারসাইজ করতে হয়, পাশাপাশি ইনজেকশন দিতে হয়। পেশেন্ট আছে যেটা বেশ কম, সেটা 5 থেকে 10%, তাদের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু ইনজেকশন নিলেও উপকার হয় না, অথবা রোগী এত দেরি করে এসছেন যে তার যে ক্যাপসুলটা আছে সেটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু ছোট প্রসিডিওর লাগতে পারে। অর্থাৎ তার এই জায়গাটা অবশ করে অথবা পেশেন্টকে পূর্ণ অবশ করে আমরা এই জয়েন্টটাকে ম্যানিপুলেট করি বা মোবাইল করে দিই। অর্থাৎ যে জয়েন্টটা জমে গিয়েছে, আটকে গিয়েছে, সেটাকে আমরা ছাড়িয়ে দিই। এ ধরনের প্রক্রিয়া কিন্তু কখনো কখনো কোনো কোনো পেশেন্টের করতে হতে পারে। অনেকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব এটা কি ইনজেকশন সার্জারি ছাড়া ভালো হয় না? এটা উত্তর হলো, কিছু কিছু পেশেন্ট থাকে যাদের কিন্তু সার্জারি বা ইনজেকশন না নিলেও ভালো হতে পারে, কিন্তু সেই সময়টা কিন্তু অনেক লম্বা, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 বছর, কোনো কোনো জায়গায় বলা আছে প্রায় 26 মাস এই অসুখে ভোগার পরে কিন্তু কারো কারো ক্ষেত্রে স্পন্টেনিয়াস রেজাল্ট হতে পারে।